বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অংশে আমরা এটা স্যার। সৃজনশীল থেকে কিছু ব্রড প্রশ্ন ইনশাআল্লাহ প্র্যাকটিস করব। তো প্রথমে এখানে দেয়া আছে, টিভিতে পদ্মা সেতুর বিজ্ঞাপনে রাফি দেখলো যে সেতু দিয়ে গাড়ি ও ট্রেন চলছে। তার বড় ভাই জামানের কাছে জানতে চাইলো, নির্মাণ শেষ না হলেও এভাবে সেতু দিয়ে গাড়ি চলার ভিডিও দেখা সম্ভব, এটা কিভাবে? জামান একটা প্রযুক্তির বিষয়ে ব্যাখ্যা দিল এবং বলল, বর্তমানে কখন, কোথায়, কি যানবাহন কিভাবে চলবে এটা অনেক সময় আমরা তাৎক্ষণিকভাবেও জানতে পারি, মানে আছে আর কি। তাহলে প্রথম অপশনটা হলো, এটা নিয়ে আমরা অনেক সময় ট্রোলও করেছি আগে, কারণ পদ্মা সেতু নিয়ে দীর্ঘদিন ধরে একটা অচল অবস্থা ছিল। সেখানে তখনকার সময়ে দায়িত্বশীল যারা ছিল তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। তো বিশ্ব ব্যাংক খুবই কম সুদে ঋণ দিতে চেয়েছিল এই পদ্মা সেতু নির্মাণের জন্য। কিন্তু যখন তারা এই দুর্নীতির গন্ধ পেল, তখন তারা ঋণ দেওয়া কর্মসূচিটা স্থগিত করে দেয়। ফলে বাংলাদেশ তার নিজস্ব, মানে তোমার যে বাজেট, সেই বাজেট প্লাস বিদেশি কিছু দেশ থেকে ঋণ নিল, যেটা অনেক বেশি মানে চড়া সুদে এবং অনেক কঠিন শর্তের বেড়াজালে সেই ঋণগুলো নেওয়া হয়। তা আসলে বাংলাদেশ থেকে যখন এইটা নিয়ে যখন অচল অবস্থা চলছিল, তখন প্রতিনিয়ত ওই পদ্মা সেতুর একটা ডেমো কপি আমাদের দেখানো হচ্ছিল ইন্ডিয়াতে, এবং তার উপর দিয়ে গাড়ি যাচ্ছিল। সত্যি সত্যি রেজা গেছে। তো এটা নিয়ে সবাই একটু মজা করে বলেছিল, পদ্মা সেতু তো জীবনেও কোনোদিন হবে না, তা আমরা এরকম ভিডিও দেখেই মনকে একটু সান্ত্বনা দিতে হবে। এখন এখানে প্রশ্ন হলো, এরকম দেখানো সম্ভব কিনা? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আমরা গ নম্বরের আগে একটু ক আর খর অ্যান্সারটা একটু দেখি, তারপরে গতে আসতেছি। রোবোটিক্স, একটু তোমাদেরকে জিজ্ঞাসা করি, মূল বই থেকে রোবোটিক্স বলে যে অংশটি আছে, এটা কেউ কি কখনো পড়েছো? না স্যার। আরজু কি পড়ছো? না স্যার। আচ্ছা, আজকেই তোমরা আমি পড়া বেশি দেব না, অনলি হয়তো দুইটা সৃজনশীলের অংশ থেকেই দেব। বাট এই টপিকস গুলো তোমরা মূল বই থেকে অবশ্যই পড়ো। রোবোটিক্স কথাটা একটু লিখে রাখো এবং ওটা তোমার মূল বই থেকে পুরোটা পড়বা। আমি আমি আমার যেটুকু ব্যাখ্যা সেটুকু দিয়ে দিচ্ছি। বাট এটা তোমার মূল বই থেকে পড়লে হবে কি, আমার এই ব্যাখ্যার সাথে ওই মূল বইয়ের পড়াগুলোর অনেক তথ্য মিল পাবা ইনশাল্লাহ, এবং ওখানে আরো বিস্তারিত জানতে পারবা। রোবোটিক্সটা হলো, আমরা যে রোবট বলে যে শব্দটির নাম শুনেছি, মূলত এইটারই একটা ইংরেজি ভার্সন শব্দ। এটার সাথে আরেকটা জিনিস জড়িত আছে, তা হলো একটা ব্যবস্থাপনা। শুধু রোবট যদি বলা হয় তাহলে এটা একটা বস্তু হয়, এটা একটা যন্ত্র হয়। আর রোবোটিক্সটা হলো এই রোবট জাতীয় ওই যন্ত্রের যে কার্যক্রম বা ব্যবস্থাপনা, সেই পুরো সিস্টেমকে বোঝানো হয়। তাহলে রোবোটিক্সটা আসলে কি? আজকে গার্মেন্টসে আমাদের মেয়েরা কাজ করতেছে। কিভাবে একটা কাপড়ের কাটিং করতে হয় তার কিন্তু নির্দিষ্ট স্কেলিং করা আছে। আমি এরকমও শুনেছি এবং ভিডিও দেখেছি যে 10টা 20টা প্যান্টের কাপড় ওই সিস্টেম ধরে অটোভাবে কিন্তু জিনিস কেটে একদম আলাদা করে দেওয়া হচ্ছে। তারপরে সেগুলো নির্দিষ্ট যারা সেলাই করে তাদের কাজ চলে যাচ্ছে। যারা সেলাই করতেছে তারা শুধু ওই সেলাইয়ের কাজটাই করতেছে, মানে তারা ওই সেকশন ছাড়া অন্য কোনো সেকশনের কাজ করে না। আবার আর একটা সেকশন হয়তো শুধু প্যান্টের ওই যে তোমার নিচের দিকের যে অংশ সেটা তৈরি করে, আর একটা অংশ হয়তো প্যান্টের উপরের দিকের অংশ তৈরি করে, কেউ হয়তো শুধু পকেটের কাজ করে। তো এরকম ভাবে বিন্যস্ত করে প্রায় 10-12টা সিস্টেম থেকে এই প্যান্টের এই বিভিন্ন সিস্টেমের কাজগুলো করে নিয়ে ফাইনালি এসে একটা প্যান্ট তৈরি হয়। এখন বর্তমানে যে কাজটা মানুষ করতেছে, এই কাজটা একদিন
এই প্রযুক্তির কল্যাণে হয়তো মানুষের ঠিক সেম সিস্টেমে সফটওয়্যারের মাধ্যমে কোনো একটা রোবটকে ওইভাবে প্রোগ্রামিং করে দেওয়া হবে, সে ওই মানুষের মতো ইনস্ট্রাকশন মেনে সেই কাজগুলো সে করবে। এখানে বাংলাদেশের জন্য বাস্তবতা হলো করবে, কিন্তু বিদেশে অলরেডি এটা করতেছে। অর্থাৎ সেই রোবটগুলোকে যে প্রোগ্রামিং করে তৈরি করা হচ্ছে, তারা একজন মানে হোস্টেলে গিয়ে দেখো একটা ওয়ার্ড বয়ের কাজ করতেছে, আর রুগীকে সেবার জন্য সে নার্সের কাজ করতেছে। ইভেন আরেকটা ভয়াবহ তথ্য ইদানিং পাওয়া যাচ্ছে, তা হলো যুদ্ধক্ষেত্রে এই রোবট ব্যবহারের একটা প্রচেষ্টা চলছে। এটা যদি মানুষকে প্রতিস্থাপন করে সাকসেসফুলি করা সম্ভব হয়, এবং কোনো কোনো দেশ এটা কিছুটা পরীক্ষা নিরীক্ষাও চালাচ্ছে, তাহলে কিন্তু একসময় যুদ্ধ আর মানুষ করবে না, রোবটকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিয়ে মানুষ ঘরে বসে থেকে কম্পিউটার সিস্টেমকে চালনা করে তাকে পরিচালনা করবে। তো এই রোবোটিক্সটা হলো মানুষের বিকল্পভাবে কোনো যান্ত্রিক কাঠামো যদি মানুষের মতো কাজগুলো করে দেয়, সেই সিস্টেমটার নামই হলো রোবোটিক্স। আর এইটা যে যন্ত্র করে সেটার নাম হলো রোবট। তোমরা নিশ্চয়ই কিছুদিন আগে আমাদের দেশের যে শাসন করছিল তার উপস্থিতিতে সংবাদ মিডিয়ায় সাফিয়া না উম, এই ধরনের কোন একটা নামে রোবোটিক্স বাংলাদেশে এসেছিল, এবং সে কিন্তু কিছু কার্যক্রম দেখাই দিয়ে গেছে। তোমরা কি এরকম মিডিয়াতে দেখছো, অনলাইন বা অফলাইন কোনো সিস্টেমে? জি স্যার। আচ্ছা, এটা কিন্তু কিচ্ছু না, ওর মাথার মধ্যে গুগলের সফটওয়্যারের ওই সিস্টেমগুলো বসে দেওয়া আছে, ওকে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে ও সেভাবে কিন্তু রিয়াক্ট করতেছে। আচ্ছা, বর্তমানে একটা ভার্চুয়াল রোবোটিক্স কাজ করছে, তোমরা এটার নাম হলো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সে কি করতেছে যদি সিম্পলি বোঝো, আমি মনে করো এই যানবাহন শব্দটা বাংলাতে লিখছি, জোরালো ভূমিকা রাখে এই কথা বাংলাতে লিখছি, এটা আমি যে যে সুইচ বাটন চেপে চেপে লিখছি, এটা একটা সফটওয়্যারের সাথে সাথে কোডিং মানে কপি হয়ে গেছে। এই কপি করা সফটওয়্যার এর অংশটা ওই যন্ত্রের মধ্যে ইনপুট করে দিয়ে তাকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে তুমি এই লাইনটা লিখে দাও। হ্যাঁ, ওই সাথে সাথে লিখে দিচ্ছে আমার মতো করেই। তার মানে কি, দুদিন পরে আমি আর আমার জায়গায় থাকবো না, আমার জায়গাটা দখল করবে কে? ওই রোবোটিক্স। এটা যদি কেউ বলে যে করবে, আমি বলবো করে ফেলছে অলরেডি। তো এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই রোবোটিক্সের কিন্তু একটা উন্নত ভার্চুয়াল সংস্করণ। সবাই কি রোবোটিক্সের ওপর কিছুটা কিছুটা হলো ধারণা পাইছো? জি স্যার। আমি আরো দু একটা উদাহরণ দিচ্ছি বুঝার জন্য। বর্তমানে এই রোবটের মাধ্যমে গাড়ি চালনা করা সম্ভব হচ্ছে, গাড়ি চালাচ্ছে রোবট। তারপরে এই রোবোটিক্স যন্ত্রটাকে বিশেষ কাঠামোয় পরিবর্তন করে ড্রোন তৈরি করা হয়েছে। বিশেষ করো যুদ্ধক্ষেত্রে ড্রোন চালাচ্ছে এই রোবট। সে কি করেছে না, তার মানে প্লেনটা সে চালিয়ে নিয়ে যাচ্ছে, এবং ঘরে বসে থেকে একজন মানুষ তাকে নির্দেশনা দিচ্ছে, সে সেই অনুসারে সেই জায়গাতে যাচ্ছে, সেখানে বোমা ফেলতেছে। কোনো কারণে যদি ওই শত্রুপক্ষের হাতে ধরাও পড়ে, তাহলে ওখানে মারা যাওয়ার কোনো ভয় নাই, কারণ ওই যন্ত্র তার মানে যন্ত্রটা নষ্ট হবে, কিন্তু কোনো মানুষের কি মৃত্যু ঘটবে? না স্যার। এখন কি তোমরা মূল বই থেকে রোবোটিক্স পড়লে কি কিছুটা বুঝতে পারবে না? জি স্যার। জটিল অপারেশন, প্লেন, বিশেষ করে বিমানের যত পার্টস লাগানো হয়, খসানো হয়, নতুন করে প্লেন তৈরি করা হয়, পুরো সিস্টেম এখন রোবটের মাধ্যমে করা হচ্ছে। তাদেরকে কম্পিউটারে প্রোগ্রামিং করে ছেড়ে দেওয়া হয়, তারা একেবারে এমন ভাবে কাজগুলো করে যে তা কারো এক চুল পরিমাণ কোনো কোনো প্রকার এদিক ওদিক হয় না। ওই কাজ মানুষ করতে গেলে দেখবা যে একটা একটা নাট সে হয়তো কম টাইট দিছে আর একটা বেশি টাইট দিছে, কিন্তু রোবট কিন্তু তা করবে না। রোবটকে যতটুকু প্রোগ্রামিং করে দেওয়া আছে ও অতটুকুই টাইট দেবে, এক মাপে হবে সব কাজ। আমার মনে হয় তোমরা একটু পড়ে নিলে এখন পারবা। সংবাদে আজ কেউ যে স্থান থেকে যুক্ত হতে পারে, যে কোনো স্থান থেকে যুক্ত হতে পারে, বিবরণ দাও। আচ্ছা, যে কোনো স্থান থেকে যুক্ত হওয়াটা অলরেডি তোমরাই ভালো উদাহরণ তো।
তোমরা কি বাহির থেকে যুক্ত হয়ে ক্লাস করতেছো না? কথা বলো। অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির যুগে বর্তমানে আমাদের বিভিন্ন স্থান থেকে কোনো তথ্য বিনিময় করা, তথ্যগুলোর আদান প্রদান করা, সেগুলোকে ওই মিডিয়াতে নিয়ে আসা, এগুলো কি কোনো কঠিন কাজ? কথা বলো। শুনতেছো কি? কথা বলো। আর্য, তুমি কি শুনতেছো? হ্যাঁ স্যার। বুঝতে পারিছো কি? মূল বইয়ের মতো তো, স্যার বলতেছে। মূল বই ধরে তো পড়াচ্ছি না, তারপরে তো অত ভালো মনে হয় বুঝতেছো না। আচ্ছা, তারপরে নেক্সট অপশন, জামান যে প্রযুক্তির ব্যাখ্যা করলো তার ব্যাখ্যা দাও। জামান কি বিষয়ে বলছে? ওই যে পদ্মা সেতুর উপর দিয়ে রেলগাড়ি চলে, এটা না হলো ভার্চুয়াল রিয়েলিটি। এই শব্দটার মানে কি কেউ বলতে পারো? ভার্চুয়াল রিয়েলিটি। আমি কিন্তু গতদিন তো পড়াইছি ভার্চুয়াল রিয়েলিটির উপর বাসায়, মানে মূল বই থেকে কেউ পড়ছিলে? না স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ পড়া হয়নি, এটা ভালো খবর আর কি। তো একটু মন্দ খবর হলে একটু পড়বা বাসায়, না পড়লে তো এটা তোমাদের কাছে অন্ধকারই থাকবে। এবং আমি যে তোমাদের সঠিক পড়া পড়াচ্ছি সেটাও তো তোমরা যাচাই করতে পারবে না, যে স্যার যে পড়ালো দেখি তো আমরা একটু পড়ে আসলে স্যারের এই কথাগুলোর মূল থিম আমার ওই পড়ার মধ্যে আছে কিনা। আজকে অবশ্যই অবশ্যই পড়বা, বিকালে না পারো সন্ধ্যার পর পড়বা, ঠিক আছে? এটার একবারে সহজ বাংলা হলো, কল্পনা যদি কারো সত্যি হয়। তুমি মনে মনে ভাবতেছো যে আমি আকাশে উড়ে বেড়াচ্ছি, কিন্তু এক সময় দেখলে না সত্যি সত্যি তুমি আকাশে উড়ে বেড়াচ্ছ। তো এই যে তুমি কল্পনা করছো এটা হলো ভার্চুয়াল, আর যদি সেটা সত্যি ঘটে সেটা হলো রিয়েলিটি। এখান থেকে পুরো শব্দের অর্থ হলো ভার্চুয়াল রিয়েলিটি। তোমরা মূল বই যখন পড়বা একটা একটা উদাহরণ প্রায়ই দেওয়া থাকবে, তা হলো গাড়ি চালনা করা নিয়ে। কেউ মনে করতে চাচ্ছে আমি গাড়ি চালনা শিখতে চাই, তাহলে গাড়ি চালাইতে গেলে গাড়িতে সত্যি সত্যি তাকে উঠতে হবে, কিন্তু সে গাড়িতে তো উঠতে পারবে না, কারণ তার কাছে গাড়ি নাই। তখন সে কি করলো, কম্পিউটারের ওই সফটওয়্যার প্রোগ্রামের মধ্যে সে বসলো, কম্পিউটারকে সে কোনো প্রয়োজনীয় ইনস্ট্রাকশন দিলা, তখন তার সামনে কিন্তু সে দেখবে যে সে গাড়ি চালাচ্ছে, সে মাঝখানে বসে আছে, ড্রাইভিং করতেছে, সে এখান থেকে যে যেভাবে সিগন্যাল দিচ্ছে ওই ড্রাইভার সেই ভাবে গাড়ি ঘুরাচ্ছে। ইভেন এই জিনিসটাকে বাস্তব করার জন্য দেখা যাবে তার পাশ দিয়ে দুই সাইড দিয়ে গাড়ি যাচ্ছে, এবং সে যদি কোনো মিস্টেক করে তাহলে কিন্তু আরেকটা গাড়ির সাথে তার একটা সংঘর্ষ ঘটে যাবে, এবং সে ওখানে ওই সিট বেল্ট পরে সে ওখানে বসে থেকে অনুভব করবে যে সত্যি সত্যি সে গাড়ি চালাচ্ছে। আসলে সে সে কিন্তু গাড়ি চালাচ্ছে না, সে একটা কম্পিউটারের সামনে বিশেষ একটা সিস্টেমে বসে আছে। তাহলে তার কল্পনা হলো গাড়ি চালানো, সেটার নাম হলো ভার্চুয়াল। আর রিয়েলিটি হলো তার কাছে এটা সত্যি সত্যি মনে হবে যে না সত্যি সে গাড়ি চালাচ্ছে। এই কল্পনাটাকে যখন সত্যিকার করে কারো কাছে ধরা দেয় তার নাম হলো ভার্চুয়াল রিয়েলিটি। এখন কি বুঝতে পারছো? জি স্যার। গতদিন আমি নব থিয়েটারের থিমটা পড়াইছিলাম, তাহলে তোমাদের উচিত ছিল গতদিন এই ভার্চুয়াল রিয়েলিটির উপর পড়ে নব থিয়েটারের ওই বিষয়টা উপলব্ধি করা। নব থিয়েটারে যদি কেউ কখনো যাও বা বসো তাহলে তোমার কাছে এটা মনেই হবে যে তুমি সত্যি সত্যি মহাকাশের গায়ে ভেসে বেড়াচ্ছ, তোমার খুব কাছে দিয়ে মহাকাশ ভেসে যাচ্ছে, এবং সেখানে তুমি এই যে গ্রহ উপগ্রহ নক্ষত্র এই সব কিছুকে তুমি দেখতে পাচ্ছ। তার মানে তুমি একটা ভার্চুয়াল জগতে আছো, ভার্চুয়াল মানে কি একটা অবাস্তব জগতে আছো, কিন্তু সেটাকেই তোমার কাছে রিয়েল মনে হবে, বাস্তব মনে হবে। এর নাম হলো ভার্চুয়াল রিয়েলিটি। আর কোনো ব্যাখ্যা দরকার? না স্যার। আচ্ছা,
এখন প্রশ্ন হলো যে এই যে পদ্মা সেতুর এই অনুভূতিটা মানুষের কাছে কিভাবে নিয়ে যাচ্ছে। ওই যে বললাম ভার্চুয়াল রিয়েলিটির যে সফটওয়্যার আছে তাতে ওই পদ্মা সেতুর পুরো প্রোগ্রামিংটা করে দেওয়া হচ্ছে। ওই সফটওয়্যারের গায়ে নির্দেশনা লিখে দেওয়া আছে পদ্মা সেতুটা এরকম হবে, তার উপর দিয়ে নিচ দিয়ে এইভাবে রেলগাড়ি থাকবে, উপর দিয়ে এরকম বাস যাবে। এইভাবে তাকে প্রয়োজনীয় ইনস্ট্রাকশন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সে কিছুক্ষণ পরেই ওই পদ্মা সেতুর একটা সুন্দর একটা সেতু সে বানাচ্ছে এবং তার উপর দিয়ে সে গাড়ি চালাচ্ছে এবং সেই দৃশ্যটা সে আমাদেরকে তখন থেকে দেখাচ্ছে। আর এটার নামই হলো ভার্চুয়াল রিয়েলিটি। বর্তমানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যদি আমরা একটা কমান্ড লিখে দেই যে তুমি একটা সুন্দর ছেলে মেয়ের ভিডিও তৈরি করো যারা পুকুরের পাড়ে বসে মাছ মারতেছে, খালি এই কথা তুমি লিখে পাঠিয়ে দেবে, দেখবে সত্যি সত্যি ছেলে মেয়ে ওখানে দেখা যাবে এবং সেখানে ওই পুকুরের পাড়ে মাছ মারতেছে সেই দৃশ্যও দেখা যাবে, কিছুক্ষণের মধ্যেই ভিডিও তৈরি করে তোমাকে দেখে দিই। এটা কিন্তু সত্যি সম্ভব, এটা কিন্তু গল্প না, এটা সত্যি সম্ভব। তোমাদের লেখাপড়ার চাপ না হলে আমি তোমাদের এই প্রযুক্তি দেখাতাম এবং তোমরা নিজেরাও এই প্রযুক্তিতে ভিডিও তৈরি করে আরো 2-4 জনকে দেখাতে পারতে যে হ্যাঁ স্যার এটা সম্ভব। তো লেখাপড়ার চাপ শেষ হয়ে গেলে কোনো এক সময় যদি তোমরা চাপ মুক্ত মনে করো তো অন্তত পক্ষে আমার এই কথাটা একটু মার্ক করে রাখো, এবং আমাকে জিজ্ঞাসা করো, আমি ইনশাল্লাহ তোমাদের এই জাতীয় ভিডিও তৈরি করার সিস্টেম দেখাই দিতে পারবো। আচ্ছা, শেষ অপশনটা কি ছিল? যে তুমি কোথায় আছো সেই স্থানটাকে আমরা ইন্টারনেটের মাধ্যমে দেখাতে পারি কিনা। এটা জিপিএস এর মাধ্যমে ট্র্যাক করা, এটা তোমরা সবাই জানো। গুগল ম্যাপের মাধ্যমে, গুগলের যে আর্থ সিস্টেম আছে সেইটাতে তোমার যে কোনো স্থানের রানিং যে ছবি সেটা কিন্তু দেখা যায়। দেখা যায় কিনা বলো তো গুগল ভিউ এর মাধ্যমে। জি স্যার, দেখা যায়। এবং এটা এই নেটওয়ার্ক সিস্টেমকে ব্যবহার করে আশেপাশের বিভিন্ন দৃশ্যকে ধারণ করা এবং কোনো জায়গায় কোনো বিপদ আপদ ঘটছে কিনা বা ডাকাতি হচ্ছে কিনা ছিনতাই হচ্ছে কিনা কোনো, মানে সবকিছু তুমি ঘরে বসে থেকে সবকিছু দেখতে পাবা। তাহলে এই সিস্টেমটা তোমরা যদি ওখানে মূল বই থেকে পড়ো তাহলেই তো হয়ে যাবে।